তো হ্যালো ছাত্রছাত্রীরা, কেমন আছো? আবার আমরা আমাদের ইনস্টিটিউট থেকে চলে এসেছি। আজকে তোমাদের বায়োকেমিস্ট্রি একটু পড়াবো, কারণ বায়োকেমিস্ট্রি আমাদের ডিপ্লোমা ইন ফার্মাসিতে পার্ট 2-তে রয়েছে এবং বায়োকেমিস্ট্রি খুব একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, কারণ আমাদের বডির যে সমস্ত কেমিক্যাল ফাংশানগুলো সেগুলো যদি ভালো মতন করে জানা যায়, তাহলে সেই কেমিক্যাল ফাংশান যখন অ্যাবনর্ম্যাল হচ্ছে তখনই আমাদের বডিতে অ্যাবনর্ম্যালিটি দেখা যাচ্ছে। তাহলে সেই অ্যাবনর্ম্যাল কেমিক্যাল ফাংশনটাকে নর্মাল করার জন্য আমরা যে ওষুধ প্রয়োগ করছি, তাহলে সেই ওষুধটা কিন্তু আমাদের অ্যাবনর্ম্যাল কেমিক্যাল ফাংশনটাকে নর্মাল করে দিচ্ছে। তাহলে আমি যদি আমার বডির নর্মাল কেমিক্যাল ফাংশনটা ভালো মতন করে জেনে যাই, তাহলে আমার বডিতে কি কি অ্যাবনর্ম্যাল কেমিক্যাল ফাংশন হচ্ছে সেটা আমরা সহজে ডিটেক্ট করতে পারবো এবং সহজে আমরা কিন্তু মেডিসিন প্রয়োগ করে সেই অ্যাবনর্ম্যাল কেমিক্যাল ফাংশনটাকে নর্মালে কনভার্ট করতে পারবো। তাহলে আজকে আমাদের টপিকস কিন্তু বায়ো জৈব রসায়ন যাকে বলা হয়। সো আমাদের এই বডি হচ্ছে কি একটা কেমিক্যাল ফ্যাক্টরি, বায়োকেমিক্যাল ফ্যাক্টরি। বায়োকেমিক্যাল ফ্যাক্টরি। এই বায়োকেমিক্যাল ফ্যাক্টরিতে প্রতিনিয়ত লক্ষ লক্ষ বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটছে। এই প্রতিনিয়ত কি হচ্ছে? লক্ষ লক্ষ বায়োকেমিক্যাল রিয়াকশন ঘটছে এবং এই বায়োকেমিক্যাল রিয়াকশনে কি থাকছে না, অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজমের মাধ্যমে মেটাবলিজম হচ্ছে। বায়োকেমিক্যাল রিয়াকশন মেনলি কি না, অ্যানাবলিজম প্লাস ক্যাটাবলিজম ইকুয়াল টু মেটাবলিজম। তার মানে বেসিক্যালি অ্যানাবলিজম মানে হচ্ছে প্রোডাকশন, ক্যাটাবলিজম কথার অর্থ হচ্ছে ডিস্ট্রাকশন, আর মেটাবলিজম মিন্স বিপাক। তাহলে এই বায়োকেমিক্যাল রিয়াকশন যে ঘটছে সেখানে প্রতিনিয়ত প্রত্যেকটা স্টেপে কিছু না কিছু তৈরি হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, কিছুর বিনিময়ে কিছু তৈরি হচ্ছে, মানে কিছু জিনিস ব্রেকডাউন হচ্ছে আর কিছু জিনিস তৈরি হচ্ছে। তাহলে এই যে ঘটনা, প্রতিনিয়ত কিছু তৈরি হওয়া, কিছু ভেঙে যাওয়া, তাহলে এটা একটা বায়োকেমিক্যাল রিয়াকশন। এবং এই রিয়াকশন ঘটানোর জন্য আমাদের কি দরকার? সাবস্ট্রেট দরকার। এবং এই সাবস্ট্রেট কি হচ্ছে? কনভার্ট হচ্ছে কিসে? প্রোডাক্টে। তাহলে প্রোডাক্টটা হচ্ছে অ্যানাবোলাইটস, আর সাবস্ট্রেটটা হচ্ছে ক্যাটাবোলাইটস। তাহলে সাবস্ট্রেট কি? ক্যাটাবোলাইটস, ব্রেকডাউন হচ্ছে, আর প্রোডাক্ট হচ্ছে অ্যানাবোলাইটস। এবং এই রিয়াকশানে আমাদের মেনলি অনেক সময় পার্টিসিপেট করছে বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরস। এই কেমিক্যাল ফ্যাক্টরসের মধ্যে কেউ হয়তো এনজাইম, আদার বিভিন্ন মেটাল, কারণ মেটালগুলো বিশেষ করে কপার, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু ফেরাস,
এগুলো কিন্তু মেটালো এনজাইম, কারণ এরা বিভিন্ন এনজাইমকে কিন্তু তোমার তার কাজ পারফর্ম করতে সাহায্য করে। কোফ্যাক্টরস, এই সমস্ত কেমিক্যালগুলো কি করছে, এই কেমিক্যাল রিয়াকশনটাকে, বায়োকেমিক্যাল রিয়াকশনটাকে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক মাত্রায় করতে সাহায্য করছে। বাট এই বায়োকেমিক্যাল রিয়াকশন যদি নর্মাল না হয়ে যদি সেটা অ্যাবনর্মাল হয়, তখন আমাদের বডিতে বিভিন্ন অ্যাবনর্মালিটি তৈরি হবে, তখন আমাদের বডিতে বিভিন্ন অ্যাবনর্মালিটি তৈরি হবে। বিভিন্ন স্ট্রেস ফ্যাক্টর তৈরি হবে, বিভিন্ন টক্সিন জাতীয় সাবস্টেন্স তৈরি হবে, বিভিন্ন অ্যাকচুয়ালি টক্সিন ব্যাকটেরিয়াল প্রোটিন বা বিভিন্ন হার্মফুল সাবস্টেন্স তৈরি হবে, এবং আমাদের বডির ফাংশন কিন্তু ম্যালফাংশন হয়ে যাবে, বডির ফাংশন কিন্তু ম্যালফাংশন হয়ে যাবে। তাহলে বডি ম্যালফাংশন হচ্ছে কেন? তার কারণ হচ্ছে বডির যে কেমিক্যাল রিয়াকশনগুলো অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে, তখন তুমি বাইরের থেকে কিছু কেমিক্যাল ড্রাগ প্রয়োগ করে, বাইরের থেকে তখন কিছু কেমিক্যাল ওষুধ প্রয়োগ করে সেই অ্যাবনর্মাল বডির কেমিক্যাল ফাংশনগুলোকে নর্মাল করছো। তখন কেমিক্যাল কিছু ড্রাগস প্রয়োগ করে তখন সেই অ্যাবনর্মাল বডির কেমিক্যাল ফাংশনটাকে কি করছো, নর্মাল করছো, নর্মাল করে তুমি সুস্থ হয়ে যাচ্ছ। তাহলে আমাদের ড্রাগ করতে গেলে বা ড্রাগ সম্পর্কে একটা ভালো কনসেপ্ট তৈরি করতে গেলে আমাদের নর্মালি বডিতে যে বায়োকেমিক্যাল রিয়াকশানগুলো ঘটছে বা তাদের সম্পর্কে কিছুটা নলেজ কিন্তু থাকা দরকার। সেই নর্মাল রিয়াকশান বা নর্মাল কাজকর্মগুলোর সম্পর্কে, বায়োকেমিক্যাল কাজকর্মগুলোর সম্পর্কে কিন্তু একটা প্রভূত নলেজ থাকা দরকার। তার ফলে কিন্তু আমাদের বায়োকেমিস্ট্রি করতে হবে। নট অনলি দ্যাট, আমাদের ওষুধ তৈরির সময়ও কিছু তোমার এনজাইম আমরা তৈরি করি, কিছু হরমোন আমরা তৈরি করি, কিছু ভিটামিন আমরা তৈরি করি, বিভিন্ন স্ট্রেস মলিকিউলস, অ্যান্টিঅক্সিডেন্টস, এগুলো আমরা তৈরি করি ওষুধ হিসেবে, সাপ্লিমেন্ট হিসাবে। সেগুলো প্রপার ফাংশন যদি প্রপারলি না জেনে থাকি তাহলে কিন্তু আমাদের এগুলোকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারবো না, প্রোডাকশনও করতে পারবো না, ব্যবহারও করতে পারবো না। সো বায়োকেমিস্ট্রি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, এবং এই বায়োকেমিস্ট্রি কিন্তু আমরা ধীরে ধীরে অল্প অল্প করে পড়বো। বিশেষ করে তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসির পার্ট 2-তে পড়াশোনা করছো তাদের জন্য বায়োকেমিস্ট্রি খুব ইম্পর্ট্যান্ট, এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সো আমি বেশি হাতটা ইউজ করবো না, বা আমার একদম পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে, আমি শুধু ডান হাতটা ইউজ করবো। চলো, তো আমাদের বায়োকেমিস্ট্রিতে ফার্স্ট যেটা পড়তে হয় সেটা হচ্ছে বিভিন্ন বায়োমলিকুলস সম্পর্কে। তার মধ্যে আমাদের কার্বোহাইড্রেট মোস্ট ইম্পর্ট্যান্ট। তার মধ্যে আমাদের কার্বোহাইড্রেট মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এই কার্বোহাইড্রেট, দেখো কার্বো মিন্স কার্বন, হাইড্রেটস মানে এখানে জল রয়েছে, তার মানে জলের মধ্যে কে কে থাকে, হাইড্রোজেন এবং অক্সিজেন। তার মানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে আমাদের কার্বোহাইড্রেট তৈরি হয়। তাহলে কার্বোহাইড্রেটের বেসিক কি কি নিয়ে তৈরি হয় ইউনিট লেভেলে, না কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। তো আমাদের আমরা যে খাবার গ্রহণ করি ফুড, এই ফুডের ম্যাক্সিমামটাকে কার্বোহাইড্রেট নর্মাল অবস্থায়, বাট যারা কিছু অ্যাবনর্মালিটি থাকে তাদের ক্ষেত্রে আমি কার্বোহাইড্রেট খাওয়াবো, বাট নর্মাল অবস্থায় ম্যাক্সিমামটাকে কার্বোহাইড্রেট।
তাহলে কার্বোহাইড্রেট আমাদের এক্স্যাক্টলি কি কি কাজ করে বডিতে? না, বডির যদি মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন কার্বোহাইড্রেট যেটা করে সেটা হচ্ছে ফাংশন, যদি আমরা বলি মোস্ট ইম্পর্ট্যান্ট এনার্জি প্রোডাকশন। বাট রেডিলি কথাটা উল্লেখ করছি, তার কারণ হচ্ছে র্যাপিড এনার্জি প্রোডাকশন। তার কারণ হচ্ছে কি র্যাপিড এনার্জি প্রোডাকশন। সেকেন্ড কাজ কি করে না, তুমি জানো আমাদের এই যে সেল, এই কোষের যে কোষ পর্দা বা সেল মেমব্রেন প্রধানত কি নিয়ে তৈরি? না, লিপিড এবং প্রোটিন নিয়ে তৈরি। প্রধানত কি নিয়ে তৈরি? লিপিড এবং প্রোটিন নিয়ে তৈরি। বাট লিপিড এবং প্রোটিন ছাড়াও এই কোষ পর্দায় তোমার কার্বোহাইড্রেট বা সুগার প্রেজেন্ট থাকে এবং তাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে। কি কাজ রয়েছে না, তাদের মধ্যে কেউ কার্বোহাইড্রেট এই গ্লুকোজ মেটাবলিজমের জন্য যে সমস্ত হরমোনগুলো দরকার, বিশেষ করে ইনসুলিন, সেই ইনসুলিন রিসেপ্টর তৈরি করে। নর্মালি রিসেপ্টর দে আর প্রোটিন ইন স্ট্রাকচার, বাট ইনসুলিন রিসেপ্টর রে কিন্তু কার্বোহাইড্রেট তৈরিতে কার্বোহাইড্রেটের অবদান রয়েছে। তাহলে কি করে এরা? ইনসুলিন রিসেপ্টর তৈরি করে। দেখা যাচ্ছে নম্বর থার্ড কি, ধরো এই একটা সেল, এই সেলের চারদিকে এরকম কার্বোহাইড্রেট চাবি লাগানো আছে। আরেকটা সেলের চারদিকে কার্বোহাইড্রেট চাবি লাগানো আছে এবং এই কার্বোহাইড্রেট কিন্তু নেগেটিভ, এই কার্বোহাইড্রেটও কিন্তু নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভ চার্জ পার্টিকেল একে অপরকে কি করবে? অ্যাট্রাকশন, রিপালশন করবে। তাহলে যখনই রিপালশন করবে তাহলে একটা সেল থেকে আরেকটা সেল কিন্তু কিছুটা হলেও দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে দূরে সরে যাচ্ছে, তারপরে দেখো একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটাকে আমরা কি বলে থাকি? ইন্টারস্টিসিয়াল স্পেস অর ইন্টারসেলুলার স্পেস। এটা আমরা কি বলে থাকি? ইন্টারসেলুলার স্পেস অর ইন্টারস্টিসিয়াল স্পেস। এই ইন্টারসেলুলার বা ইন্টারস্টিসিয়াল স্পেস সাধারণত আমরা ডিগ্রি অ্যামস্ট্রংয়ে প্রকাশ করাই, 1 to 2 ডিগ্রি অ্যামস্ট্রং। এই ইন্টারস্টিসিয়াল স্পেস থাকার ফলে ধরো এইখানে আরেকটা সেল আছে, তাহলে আমার ব্লাড থেকে প্লাজমাটা এখানে অক্সিজেন খাদ্যবস্তু দিল, তাহলে সেই অক্সিজেন খাদ্যবস্তু এবং আদার বায়োমলিকুলস গুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে মাইক্রোক্লিপিং এর মাধ্যমে, মাইক্রোক্লিপিং মানে আস্তে আস্তে মাইক্রো মানে ছোট ছোট ভাবে হামাগুড়ি দিয়ে দিই, মাইক্রোক্লিপিং এবং ডিফিউশনের মাধ্যমে তারা কি করছে? দূরবর্তী সেলে পৌঁছে যাচ্ছে। তাহলে এই স্পেসটা যদি না থাকতো, যদি দুটো সেল একই সঙ্গে জুড়ে থাকতো, তাহলে যেতে পারতো না। দ্যাট ইজ কল্ড ট্রান্সসেলুলার মাইক্রোক্লিপিং। তাহলে এই যে স্পেস মেনটেন করার জন্য আমাদের কিন্তু কার্বোহাইড্রেট দরকার। তাহলে এই স্পেস মেনটেন করতে সাহায্য করে কার্বোহাইড্রেট কিন্তু ইন্টারস্টিসিয়াল স্পেস মেনটেন করছে।
ইন্টারসেলুলার বা ইন্টারস্টিসিয়াল স্পেস মেনটেন করছে। নেক্সট আমরা কি আসবো না, নেক্সট আমরা আর কি ফাংশন করে না, কিছু অ্যান্টিবায়োটিক তৈরি করতে কিন্তু কার্বোহাইড্রেট লাগে। কার্বোহাইড্রেট অ্যান্টিবায়োটিক তৈরি করতে সাহায্য করে। তার ফলে অ্যান্টিবায়োটিক যদি বেশি করে খাওয়া হয় অনেক সময় সুগার বাড়তে পারে। এছাড়া কার্বোহাইড্রেট কি করে না, কার্বোহাইড্রেট আমাদের বডিতে কি ফর্মে স্টোর থাকে, গ্লাইকোজেন ফর্মে স্টোর থাকে। তাহলে স্টোর অ্যাট গ্লাইকোজেন। তার মানে আমরা যে সুগার খাচ্ছি এই সুগার কিন্তু কি ফর্মে স্টোর থাকছে, গ্লাইকোজেন ফর্মে স্টোর থাকছে। প্রধান কোথায় স্টোর থাকে না, প্রধান থাকে লিভারে এবং স্কেলেটাল মাসল। এছাড়া সেলেও কিন্তু অল্প স্বল্প গ্লাইকোজেন থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্লাইকোজেন রূপে স্টোর থাকে না। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গ্লাইকোজেন কিন্তু যদি আমাদের বডিতে গ্লুকোজ স্টোর থাকতো তাহলে গ্লুকোজ কি হাইলি অসমোটিক সাবস্টেন্স, তার ফলে কিন্তু জলকে বেশি করে ধরে রাখতো এবং ওয়াটার ইমব্যালেন্স ঘটাতো, বডিতে জলের পরিমাণ বেড়ে যেত। বাট গ্লাইকোজেন কিন্তু এতটা অসমোটিক সাবস্টেন্স নয়। তাহলে লোয়ার অসমোটিক সাবস্টেন্স than glucose. আমি যদি গ্লুকোজ, ধরো এই আমার বডি, এই বডিতে আমি যদি গ্লুকোজ স্টোর করতাম তাহলে গ্লুকোজ কি হাইলি অসমোটিক সাবস্টেন্স, তার মানে কি বাইরে থেকে জলকে বেশি করে শোষণ করা, বিশেষ করে জলকে শোষণ করতে। তাহলে জলকে শোষণ করলে এখানে জলের পরিমাণ, ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে। বাট এই জিনিসটা কিন্তু গ্লাইকোজেন করে না। তাহলে গ্লাইকোজেন কিন্তু এই জিনিসটা যেহেতু করে না, তার ফলে কিন্তু দে আর নট হাইলি অসমোটিক সাবস্টেন্স। নট অনলি দ্যাট, গ্লাইকোজেন জলকে বেশি করে শোষণ করে না বলেও গ্লাইকোজেন সহজে কিন্তু জলে দ্রবীভূত হয় না। তাহলে নট সলিবল ইন ওয়াটার ইজিলি এবং নট ব্রেকেবল, ব্রেকডাউন হয় না। গ্লাইকোজেন সহজে কিন্তু ব্রেকডাউন হয় না। গ্লাইকোজেন সহজে কিন্তু ব্রেকডাউন হয় না এবং গ্লাইকোজেন প্রোটেকশন দেয়, স্টোর থেকে এনার্জি সাপ্লাই করে। গ্লাইকোজেন লেস অসমোটিক দ্যান সুগার এবং লেস সলিবল দ্যান সুগার। These are the two major benefits of glycogen storage. But glycogen যদি বেশি করে স্টোর হয়, দ্যাট ইজ কল্ড গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ, জিএসটি বলা হয়, সেটা আমরা পরে আসবো। তাহলে কার্বোহাইড্রেট কি রূপে স্টোর থাকে না, গ্লাইকোজেন রূপে স্টোর থাকে। প্রধান কোথায় স্টোর থাকে না, প্রধান লিভারে স্টোর থাকে এবং লিভারকে প্রোটেকশন দেয়। সেকেন্ড স্কেলেটাল মাসলে স্টোর থাকে। থার্ড তোমার বিভিন্ন সেলে অল্প স্বল্প স্টোর থাকে। সো কার্বোহাইড্রেট কে আমরা অনেক সময় বলে থাকি স্যাকারাইড। কার্বোহাইড্রেট আরেকটা নাম কি, সিনোনিমস, দ্যাট ইজ স্যাকারাইড, মানে কি সুগার। কি কি অ্যাটম থাকছে, CH and O, C ফর কার্বন, H ফর হাইড্রোজেন, O ফর অক্সিজেন।
এই স্যাকারাইডস এক্স্যাক্টলি 3 ধরনের, যেমন মনোস্যাকারাইড, মনো মানে সিঙ্গেল, যেখানে সিঙ্গেল সুগার থাকে, দ্যাট ইজ কল্ড মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড, যেখানে দুটো মনোস্যাকারাইড, টু মনো, মানে মনো প্লাস মনো। দ্যাট ইজ কল্ড ডাইস্যাকারাইড। দ্যাট ইজ কল্ড ডাইস্যাকারাইড। আরেকটি কি আছে? অলিগোস্যাকারাইড আমি স্কিপ করে যাচ্ছি। অলিগোস্যাকারাইড অ্যাকচুয়ালি 2 থেকে 6টা মনো যদি থাকে, 2 এর বেশি, 3 থেকে 6টা, দ্যাট ইজ কল্ড অলিগোস্যাকারাইড। আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। পলি মানে মোর দ্যান 6 মনো। তার মানে যদি একটা সুগার যুক্ত কার্বোহাইড্রেট তাকে আমরা বলি মনোস্যাকারাইড। যদি দুটো সুগার থাকে দ্যাট ইজ কল্ড ডাইস্যাকারাইড। যদি 3 থেকে 6টা সুগার থাকে দ্যাট ইজ কল্ড অলিগোস্যাকারাইড, এবং গ্রেটার দেন 6 দ্যাট ইজ কল্ড পলিস্যাকারাইড। আমরা আগে আসি মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড মনো মানে সিঙ্গেল, ওয়ান, স্যাকারাইড মানে সুগার। আমি মনোস্যাকারাইড সম্পর্কে কেন বেশি করে জোর দিতে চাই, কারণ মনোস্যাকারাইডের যে এক্সাম্পলগুলো সেগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট কাজ করে, বায়োকেমিক্যাল কাজ করে, বায়োকেমিক্যাল ফাংশন করে। দ্যাটস ওয়াই মনোস্যাকারাইড সম্পর্কে জোর দিচ্ছি। মনোস্যাকারাইডকে আমরা বিভিন্ন ভাগে ক্লাসিফাই করে থাকি। নর্মালি কার্বনের সংখ্যা যদি 3 হয় তাকে আমরা বলি ট্রাই মনোস্যাকারাইড, और একে আমরা বলে থাকি ট্রায়োজ। একে আমরা বলে থাকি ট্রায়োজ। এই ট্রাই মনোস্যাকারাইড কে আবার দুটো ভাগে ভাগ করি বেসড অন দা ফাংশনাল গ্রুপ। এক্স্যাক্টলি আমাদের এই কার্বোহাইড্রেটে সাধারণত দুটো মেজর ফাংশনাল, 3টে ফাংশনাল গ্রুপ থাকে। একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন, আর অ্যালকোহল তো অবশ্যই থাকবে। অ্যালকোহল সবার মধ্যে আছে, অ্যালকোহলিক গ্রুপ। তাহলে অ্যালডিহাইড গ্রুপ কোনটা? CHO। কিটোন গ্রুপ কোনটা? C ডবল বন্ড ও। অ্যালকোহলিক গ্রুপ কোনটা? OH গ্রুপ। বাট আমরা এই দুটো ফাংশনাল গ্রুপ কোথায় কোথায় আছে সেটার উপর বেস করে আমরা মনোস্যাকারাইডকে দুটো ভাগে ভাগ করি। যেখানে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট আছে তাকে আমরা বলি অ্যালডো মনোস্যাকারাইড, যেখানে কিটোন গ্রুপ প্রেজেন্ট আছে তাকে আমরা বলি কিটো মনোস্যাকারাইড। এরকম ট্রাই মনোস্যাকারাইডকে বা ট্রায়োজকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যালডো ট্রায়োজ, আর একটা হচ্ছে কিটো ট্রায়োজ। অ্যালডো মানে অ্যালডিহাইড গ্রুপ প্রেজেন্ট আছে। অ্যালডো ট্রায়োজের এক্সাম্পল গ্লিসারলডিহাইড। অ্যালডো ট্রায়োজের এক্সাম্পল গ্লিসারলডিহাইড। দেখো ডিহাইড দ্যাট ইজ অ্যালডিহাইড আছে। আর কিটো ট্রায়োজের এক্সাম্পল ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। কিটো ট্রায়োজের এক্সাম্পল ডাইহাইড্রক্সি অ্যাসিড।
সো অ্যালডোটা হচ্ছে গ্লিসারলডিহাইড আর কিটোটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিড। নাও যদি কার্বন সংখ্যা 4টা হয়, 4 মানে 1 মানে মনো, 2 মানে ডাই, 3 মানে ট্রাই, 4 মানে টেট্রা, 4 মানে টেট্রা, তাহলে একে আমরা বলি টেট্রা মনোস্যাকারাইড এবং একে আমরা বলি টেট্রোজ। সো টেট্রোজ বেসিক্যালি সেখানে অ্যালডিহাইড গ্রুপে যদি থাকে তাহলে অ্যালডোটেট্রোজ বলবো, যদি কিটো গ্রুপ থাকে দ্যাট ইজ কল্ড কিটোটেট্রোজ বলবো। তাহলে অ্যালডোটেট্রোজ বেসিক্যালি তোমার এরিথ্রোজ, এদের ফাংশন আমরা পরে আসবো প্রত্যেকের সম্পর্কে করবো। এরিথ্রোজ আর কিটোটেট্রোজ হচ্ছে এরিথ্রোজ। এক্সাম্পল গুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা কার্বন সংখ্যা যদি 5 হয়, কার্বন সংখ্যা যদি 5 হয়, তাহলে কার্বন সংখ্যা যদি 5 হয় তাহলে তাকে আমরা বলি পেন্টা মনোস্যাকারাইড। বা যাকে আমরা বলি পেন্টোজ। পেন্টোজেরও অ্যালডোপেন্টোজ আছে এবং কিটোপেন্টোজ আছে। অ্যালডোপেন্টোজ বেসিক্যালি বলো কি, রাইবোজ, রাইবোজ। আর কিটোপেন্টোজ কি হবে? রাইবোলোজ। ক্লিয়ার? এবং কার্বন সংখ্যা যদি 6 হয় দ্যাট ইজ কল্ড হেক্সা মনোস্যাকারাইড। হেক্সা মনোস্যাকারাইড অথবা একে আমরা বলি হেক্সোজ। তাহলে হেক্সোজ মানে হেক্সা মনোস্যাকারাইড, মানে কার্বন সংখ্যা কটা আছে? 6টা আছে। এক্সাম্পল কি? অ্যালডো হেক্সোজ তোমাকে যদি এক্সাম্পল বলে দ্যাট ইজ অনলি গ্লুকোজ। আর যদি কিটো হেক্সোজ বলে দ্যাট ইজ ফ্রুক্টোজ। এই যে টেবিলটা বললাম, এই টেবিলটা কিন্তু বারবার করে পরীক্ষা জিজ্ঞেস করে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। বাট এখানে আমরা ক্লাসিফিকেশন করলাম বেসিক্যালি নম্বর অফ কার্বন সংখ্যা এবং নম্বর অফ গ্রুপ, ফাংশনাল গ্রুপ। তো তাহলে আবার রিপিট করে দিচ্ছি, মনো মানে সিঙ্গেল, স্যাকারাইড মানে সুগার। সো মনোস্যাকারাইড বেসিক্যালি ইউনিট অফ কার্বোহাইড্রেট বা পলিস্যাকারাইডের একটা ইউনিট, মানে অনেকগুলো মনোস্যাকারাইড মিলে ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড তৈরি করে। সো আমরা মনোস্যাকারাইডকে আমরা বলতে পারি ইউনিট অফ হায়ার কার্বোহাইড্রেট। মনোস্যাকারাইডকে আমরা কি বলতে পারি? ইউনিট অফ হায়ার কার্বোহাইড্রেট। সো দ্যাটস ওয়াই monosaccharide is the unit of complex carbohydrate. Monosaccharide always কিন্তু simple carbohydrate. So monosaccharide কে আমরা অ্যালডো এবং কিটো গ্রুপে ভাগ করেছি। অ্যালডো কার্বনের সঙ্গে যদি 3 হয় যাকে আমরা বলি ট্রাই মনোস্যাকারাইড বা ট্রায়োজ। আর অ্যালডো ট্রায়োজ হচ্ছে গ্লিসারলডিহাইড এবং কিটো ট্রায়োজ হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। যদি কার্বন সংখ্যা 4 হয় দ্যাট ইজ টেট্রা মনোস্যাকারাইড বা টেট্রোজ। অ্যালডো হচ্ছে এরিথ্রোজ, কিটো হচ্ছে এরিথ্রোলোজ। কার্বন সংখ্যা যদি 5 হয় তাকে পেন্টা মনোস্যাকারাইড বলতে পারি বা পেন্টোজ বলতে পারি, দ্যাট ইজ রাইবোজ, রাইবোলোজ। কার্বন সংখ্যা যদি 6 হয় তাকে আমরা হেক্সা মনোস্যাকারাইড বলতে পারি, দ্যাট ইজ গ্লুকোজ, অ্যালডো আর কিটো হচ্ছে ফ্রুক্টোজ। আমি এদের
প্রত্যেকেই প্রচন্ড ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি গ্লুকোজ সম্পর্কে বেসিক কিছু কথা আলোচনা করব। গ্লুকোজ সব থেকে সিম্পলেস্ট অ্যালডো হেক্সা মনোস্যাকারাইড। তাহলে গ্লুকোজটা কি? সব থেকে সিম্পলেস্ট অ্যালডো হেক্সা মনোস্যাকারাইড। তোমরা প্রত্যেকেই ফর্মুলা জানো, কার্বন 6টা থাকে, হাইড্রোজেন 12টা থাকে, অক্সিজেন 6টা থাকে, C6H12O6। এবং প্রধান আমরা গ্লুকোজ পেয়ে থাকি ফটোসিনথেসিসের ফলে, উদ্ভিদ জগৎ থেকে। তো এই C6H12O6 এই ফর্মকে আমরা, এর স্ট্রাকচারকে আমরা রিপ্রেজেন্ট করব দুটো ফর্মে। একটা হচ্ছে ওপেন চেন রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে ক্লোজড চেন রিপ্রেজেন্টেশন। বাট আমি আজকে ওপেন চেন রিপ্রেজেন্টেশনটা দেখাচ্ছি। ওপেন চেন মানে বেসিক্যালি কোনো ক্লোজড চেন নয়, দ্যাট ইজ চেনটাই কিন্তু ওপেন। ধরো এই একটা চেন, এই চেনটাকে যদি আমি ওপেন করে দিই তাহলে কি হবে? এটাকে আমি টেনে সোজা করে এদিকে আনতে পারি। তাহলে এটাকে আমি টেনে কি করলাম? সোজা করে আমি কি করলাম? একদম দ্যাট ইজ কল্ড ওপেন চেন রিপ্রেজেন্টেশন। সো ওপেন চেন রিপ্রেজেন্টেশন করতে গেলে তুমি সিম্পল কার্বন কটা আছে? কার্বন 6টা আছে, তাহলে 6টা কার্বন চেন তুমি এঁকে নাও। ব্যাকবোনটা এঁকে নিয়েছি, আমি নাম্বার করে দেব 1 2 3 4 5 6। যে কোনো অ্যালডো মনোস্যাকারাইডে কতগুলো জিনিস মনে রেখে দাও স্ট্রাকচার, ওপেন চেন বা ক্লোজ চেন সব জায়গায়। 1 নম্বর কার্বনের সাথে যে কোনো অ্যালডো মনোস্যাকারাইডে স্ট্রাকচার ড্র করতে গেলে 1 নম্বর কার্বনের সাথে তুমি CHO গ্রুপ লাগাবে। কি গ্রুপ লাগাবে? CHO গ্রুপ লাগাবে। আচ্ছা, 2 নম্বর, 4 নম্বর, আচ্ছা, আর বাকি সব কার্বনে, আর রেস্ট অফ দ্য কার্বন তুমি কি করবে? OH গ্রুপ লাগাবে। আর কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাহলে সে অক্টেট পূরণ করার জন্য বাকি কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। কিছু না পেলে হাইড্রোজেনকে নিয়ে নিবে বাই ডিফল্ট। আচ্ছা, এইবারে দেখো এই OH গ্রুপ তোমার গ্লুকোজের ক্ষেত্রে বা অ্যালডো মনোস্যাকারাইডের ক্ষেত্রে সব থেকে লাস্ট নম্বর কার্বন আগে দেখো। দেখো ফার্স্ট নম্বর কার্বনে আগে CHO লাগে, তারপর লাস্ট নম্বর কার্বনে চলে আসো। এখানে লাস্ট নম্বর, ফার্স্ট নম্বর কার্বনে আমি কি রাখি না? CHO রাখি। এবারে লাস্ট নম্বর কার্বনে চলে আসি। লাস্ট নম্বর কার্বনে OH লাগিয়ে। বাট এখানে কার্বনের কটা হাত? 2টো হাত আছে। আর কটা হাত থাকবে? আর 2টো হাত থাকবে। 2টো হাতে তাহলে বাই ডিফল্ট কি হবে? হাইড্রোজেন যুক্ত। তাহলে আমি কি বললাম? যখন অ্যালডো মনোস্যাকারাইড আঁকবে
তখন ফার্স্ট নম্বর কার্বনে তুমি CHO লাগিয়ে দাও। CHO কথার অর্থ হচ্ছে C ডবল বন্ড OH। দেখো এই কার্বনটা দেখো, একটা দুটা তিনটা চারটা, তার মানে এই কার্বনে কমপ্লিট। আর লাস্ট নম্বর কার্বনে তুমি OH লাগিয়ে দাও। OH লাগিয়ে দিয়েছি। এবারে লাস্টের ঠিক আগের কার্বনে ডান দিকে OH লাগিয়ে দাও, তার ঠিক আগের কার্বনে ডান দিকে OH লাগিয়ে দাও, তার ঠিক আগের কার্বনে বাঁ দিকে OH লাগিয়ে দাও, তার ঠিক আগের কার্বনে ডান দিকে OH লাগিয়ে দাও। তাহলে 1 নম্বর কার্বনে CHO লাগিয়ে দাও, লাস্টের কার্বনে OH লাগিয়ে দাও। এবারে লাস্ট থেকে উপরে উঠতে হবে, লাস্টের ঠিক আগেরটা OH ডান দিকে, তার ঠিক আগেরটা সেটাও ডান দিকে OH, বাট তার ঠিক আগেরটা বাঁ দিকে OH, তার ঠিক আগেরটা ডান দিকে OH। এবারে বাকিগুলো তুমি H বসিয়ে যাও। চোখ বন্ধ করে H বসিয়ে দাও এবং প্রত্যেকটা কার্বনে তুমি দেখে নাও যে তোমার 4টা হাত কমপ্লিট হয়েছে কিনা। 1 নম্বর কার্বনে একটা দুটো হাত, তাহলে কি হবে এখানটা H একটা আর একটা H। কারণ এটা তো ফাংশনাল গ্রুপ, তাহলে এই কার্বনটায় একটা হাত দুটো হাত তিনটে হাত চারটা হাত, এরকম প্রত্যেকটা কার্বনে দেখো তোমার 4টা হাত কমপ্লিট হয়ে গেছে। দেখো এই কার্বনে দেখো একটা হাত দুটো হাত তিনটা হাত চারটা, এই কার্বনে দেখো একটা হাত দুটো হাত তিনটা হাত চারটা, এই কার্বনে দেখো একটা দুটো তিনটে চারটা, একটা দুটো তিনটে চারটা, একটা দুটো তিনটে চারটা। জাস্ট এটাকে আমি একটু মডিফাই করে দিচ্ছি। এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর। এটা 2 নম্বর দিয়ে দিলাম, 3 নম্বর দিয়ে দিলাম, 4 নম্বর দিয়ে দিলাম, 5 নম্বর দিলাম। 1 নম্বর কার্বনে CHO লিখেছি এবং 2 নম্বর কার্বনে জাস্ট আমি এখানে OH-টা ডান দিকে লিখেছিলাম, আমি এখানে OH-টাকে বাঁ দিকে লিখে দিচ্ছি। দিয়ে আমার যদি OH এখানে বাঁ দিকে থাকে তাহলে এখানে আমার OH বাঁ দিকে থাকবে। আগে যখন এখানে OH ডান দিকে ছিল আমি এখানে OH ডান দিকে লিখেছিলাম, এখন OH এখানে বাঁ দিকে, এখানে OH আমি বাঁ দিকে লিখেছি। তাহলে এখানে H OH, এখানে ডান দিকে OH, এখানে H, এখানে বাঁ দিকে OH। জাস্ট দুটোকে কম্পেয়ার করো। এখানে 6 নম্বর কার্বনে দেখো ডান দিকে OH ছিল, তারপরে দেখো 2 নম্বরে ডান দিকে ছিল, 4 নম্বরে ডান দিকে ছিল, 5 নম্বরে ডান দিকে ছিল। তাহলে 6 নম্বরে ডান দিকে OH থাকার জন্য 5 নম্বর, 4 নম্বর এবং 2 নম্বরে ডান দিকে OH ছিল। বাট আমি জাস্ট এইটাকে উল্টে দিয়েছি। কি করেছি, 6 নম্বরে আমি OH-টাকে বাঁ দিকে নিয়ে এসেছি, তাহলে 5 নম্বরে OH বাঁ দিকে এসে গেছে, 4 নম্বরে OH বাঁ দিকে এসে গেছে, 2 নম্বরে OH বাঁ দিকে এসে গেছে। আগে এখানে কি ছিল, 3 নম্বরে বাঁ দিকে OH ছিল, এখানে আমি 3 নম্বরে ডান দিকে OH করেছি। অ্যাকচুয়ালি এই কনফিগারেশনটা আমরা অপটিক্যাল আইসোমারিজমে পাবো। কি বললাম, অপটিক্যাল
এই অপটিক্যাল আইসোমারিজম কথার অর্থ হচ্ছে যে আমি যদি কোনো গ্লুকোজ সলিউশনে আমি যদি আলট্রাভায়োলেট রে পাস করাই, আমরা যদি আলট্রাভায়োলেট রে পাস করাই তাহলে রেটা নর্মালি সোজা পথে যাওয়ার কথা ছিল, বাট দেখা যাচ্ছে যে কখনো সেই রেটা তার সেন্ট্রাল অ্যাক্সিস থেকে ডান দিকে বেঁকে যাচ্ছে, অথবা কখনো দেখা যাচ্ছে সেই রেটা তার সোজা সেন্ট্রাল অ্যাক্সিসে না গিয়ে বাঁ দিকে বেঁকে যাচ্ছে। যদি ডান দিকে বেঁকে যায় তাকে আমরা বলি ডেক্সট্রো রোটেশন। এই ডান দিকে যে বেঁকে যাচ্ছে একে আমরা বলছি কি ডেক্সট্রো রোটেশন। ডেক্সট্রো কথার অর্থ হচ্ছে অলওয়েজ ডান হাত। তাহলে আমি এই অ্যাক্সিস বরাবর সোজা হয়ে দাঁড়িয়েছি, তাহলে এইটা আমার ডান হাত, ডান দিকে বেঁকে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ডেক্সট্রো রোটেশন। আর বাঁ দিকে বেঁকে যাকে আমরা বলে থাকি লিপো রোটেশন। তাহলে যখন আমার টার্মিনাল কার্বনের আগের কার্বনটাকে লক্ষ্য করবে, টার্মিনাল কার্বনের অ্যাকচুয়ালি এই টার্মিনাল কার্বনের এইচ নিয়ে খুব একটা পার্থক্য নেই, আমি ওইচটাকে এদিকেও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। বা টার্মিনাল কার্বন এখানে কোনটা, টার্মিনাল কার্বন হচ্ছে এটা। টার্মিনাল কার্বনের আগের কার্বনটাকে লক্ষ্য করবে, টার্মিনাল কার্বনের আগের কার্বনে ওইচ যদি তোমার ডান দিকে থাকে, এখানে দেখো টার্মিনাল কার্বনের আগের কার্বনে ওইচ কোন দিকে আছে, তোমার ডান দিকে আছে, তাহলে অবশ্যই একে আমরা বলবো ডেক্সট্রো গ্লুকোজ। ডেক্সট্রো গ্লুকোজ, তাহলে অবশ্যই আমরা কি বলবো একে ডেক্সট্রো গ্লুকোজ। ডেক্সট্রো মানে অলওয়েজ কিন্তু ডান দিকে। তাহলে আমাকে ডেক্সট্রো চিনতে গেলে আমার যদি ফিগার দেয়া থাকে, টার্মিনাল কার্বন যেটা থাকবে তার আগের যে কার্বনটাকে আমি লক্ষ্য করবো, তার যদি ডান দিকে ওইচ থাকে দ্যাট ইজ কল্ড ডেক্সট্রো, তার যদি বাম দিকে ওইচ থাকে দ্যাট ইজ কল্ড লিভো। তাহলে ডেক্সট্রো গ্লুকোজকে আমরা আরেকটা নামে চিনি ডেক্সট্রোজ। যদি তোমরা ডেক্সট্রোজ দাও দ্যাট ইজ ডেক্সট্রো গ্লুকোজ, বা একে আমরা অনেক সময় বলে থাকি ডি গ্লুকোজ। আর লিভো গ্লুকোজকে আমরা বলে থাকি এল গ্লুকোজ। এবারে এখানে দু চার কথা, আমাদের হিউম্যান বডিতে গ্লুকোজ সবসময় ফাংশন করে ডি গ্লুকোজ রূপে বা ডেক্সট্রোজ রূপে, কারণ আমাদের বডিতে সবসময় ফাংশনাল গ্লুকোজ, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমাদের হিউম্যান বডিতে ফাংশনাল গ্লুকোজ কোনটা, ডি গ্লুকোজ is the only functional form in human body. The D glucose is the only functional form in human body. তার মানে আমি যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে আমি যদি গ্লুকোজ না দিয়ে ডেক্সট্রোজ দিই, দ্যাট ইজ মোর ফাংশনাল। সো মোর ফাংশনাল মানে মোর কিন্তু দ্রুত কাজ করবে, কারণ আমাদের ব্রেন কিন্তু কয়েক সেকেন্ড গ্লুকোজ না ছাড়া বাঁচতে পারে না। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ ভেরি ফাংশনাল গ্লুকোজ। তাহলে আমরা যা কেমিক্যাল রিয়াকশন করবো গ্লুকোজের, সেগুলো কিন্তু সব ডেক্সট্রোজ। ক্লিয়ার? আমরা লিভো কিন্তু করব না। তাহলে ডি আর এল যখনই থাকবে তোমরা দেখবে যে লিভোসেট্রিজিন, দ্যাট ইজ অলসো অপটিক্যাল আইসোমার। এল মানে হচ্ছে লিভো, লিভো কার্নিটিন, এল কার্নিটিন, দিস আর অল লিভো। প্রোটিন সাধারণত লিভো, সো দে আর অপটিক্যাল আইসোমার।
তাহলে আমাদের হিউম্যান বডিতে অনলি ফাংশনাল ফর্ম অফ গ্লুকোজ ইজ ডি গ্লুকোজ। তো আমরা আগামী ক্লাসে পার্ট 2-তে গ্লুকোজ কন্টিনিউ করব। সো আজকে আমরা এইখানেই শেষ করব। সবাই কিন্তু প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করতে থাকবে। ফার্মাসি আগের মতো কিন্তু অতটা না পড়াশোনা করলে হবে না, প্রত্যেককে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে তুমি ব্যবহারিক প্রয়োগ করতে পারবে না, নিজের কনফিডেন্স পাবে না, এবং একটা ভালো জায়গায় প্রপারলিভাবে পড়াশোনা করতে হবে করণীয়। সো যারা এখনো 2024 সেশনে ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে চাও, আর দেরি না করে, কারণ অলমোস্ট শেষের মুখে, আর একটু দেরি না করে দ্রুত যোগাযোগ করো এই নাম্বারে। আমরা এখানে সম্পূর্ণ বাংলা ভাষায় প্রত্যেকটা টপিকস আমরা পড়াই, বোঝাই, ছোটো ছোটো করে ইংলিশে লিখিয়ে দেওয়া হয় এবং আবার পুনরায় ইউটিউবে দিয়ে দেওয়া হয়। তার ফলে তোমার কিন্তু পরপর করে তুমি সেটা বুঝতে পারছো একদম সিম্পল সহজ ভাষায়, কোনো রকমভাবে কঠিন জটিলতা নেই। কারণ জটিলতা যত থাকবে তত নিজেকে এক্সপ্লেন করতে পারবে না। কারণ আমাকে মেন কিন্তু ডিগ্রি হাসিল করে পরিচিতি পেতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু জটিলতা করে লাভ নেই, একটু কনসেপ্টটা ডেপথ নিয়ে পড়তে হবে। কারণ নলেজ ইজ ভেরি পাওয়ারফুল সাবজেক্ট। তো নলেজ বাড়াতে হবে এবং অবশ্যই কিন্তু একটা লেগে থাকতে হবে, কনসিস্টেন্সি হবে। তো আর আজকে আমি কথা বলবো না। আশা করি সবাই পড়াশোনা করতে বসে গেছো, পড়তে থাকো। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো।